তখন ময়মনসিংহ শহরে খুব অল্প সংখ্যক ভাড়া গাড়ি ছিল, এমনকি ময়মনসিংহ মেডিকেলের সামনেও এখনকার মতো এত পরিমাণ অ্যাম্বুলেন্স ছিল না। লাল মিয়ার বাড়ি ছিল শহর থেকে 20 কিলোমিটার দূরে। এই 20 কিলোর মধ্যে 5 কিলো কাঁচা রাস্তা ছিল। লাল মিয়া সকালে বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হতেন এবং রাতে ফিরতেন। দূরে ট্রিপ নিয়ে গেলে বাড়িতে ফোন করে বলে দিতেন। আল্লাহর রহমতে লাল মিয়ার উপার্জন ভালোই হচ্ছিল আলহামদুলিল্লাহ। অন্যদের চেয়ে কম ভাড়ায় লাল মিয়ার ট্রিপ নিতেন। লাল মিয়ার গাড়ির জ্বালানি খরচ কম, তার উপর নিজে মালিক, নিজেই ড্রাইভার, তাই ভাড়া কম হলেও ওনার ভালোই চলতো, খুব ভালো মতোই উনি পুষিয়ে নিতে পারতেন। লাল মিয়ার বর্ণনা অনুযায়ী 2006 সালের মাঝামাঝি সময় উনি ট্রিপ নিয়ে জামালপুর জেলা থেকে ময়মনসিংহ শহরে ফিরছেন। সময়টা বিকেল গড়িয়ে সন্ধ্যার আগে। ময়মনসিংহ ট্যাক্সি স্ট্যান্ড থেকে আরেকজন পরিচিত প্রাইভেট কারের যিনি ড্রাইভার, যার নাম শফিক, এই শফিক ভাই তাকে ফোন দেন। ফোনে জানান তার পরিচিত একটা লাশ ময়মনসিংহ মেডিকেল থেকে নিয়ে যেতে হবে। টাঙ্গাইল সদরে গারিন্দা বাজার নামে একটা জায়গা রয়েছে, সেখানে যেতে হবে। লাশের সাথে দুজন যাবে। তো ফোনে লাল মিয়া জানান যে শফিক ভাই, আমার গাড়ি তো ছোট, এই গাড়িতে লাশ তো আটবে না। তো লাল মিয়া ফোনে যখন এই বিষয়টা জানান, তখন উনি এটাও জানান যে এটা তো আসলে পসিবল না, আমি তো যেতে পারবো না। আর উনি জানান যে উনি একটা ট্রিপ থেকে ফিরছেন, শরীরটা এমনিতেই ক্লান্ত। উনি অন্য গাড়ি বা মাইক্রোবাস যেগুলো আছে আর কি সেগুলো দেখতে বলেন। এই বলে লাল মিয়া ফোন রেখে দেন। ময়মনসিংহ শহরে পৌঁছে ট্রিপ নামিয়ে ভাড়া নিয়ে লাল মিয়া স্ট্যান্ডে ফিরে আসেন। তখন সময় আনুমানিক রাত 8টা হবে। স্ট্যান্ডে ফিরে স্টলে চা খেতে বসেছেন লাল মিয়া। চা খাওয়া শেষ হলে গাড়ি নিয়ে বাড়িতে ফিরবেন। এমন সময় শফিক ভাই এসে লাল মিয়াকে খুব করে অনুরোধ করে বলেন যে স্ট্যান্ডে তো কোনো গাড়ি নাই রে, অনেক জায়গায় তো ফোন করে কোনো অ্যাম্বুলেন্স পাইলাম না, তো লালু ভাই আপনাকেই যেতে হবে। আপনাকে অনুরোধ করি লাশটা ফেলে যাবেন না, আমার খালার ভাসুরের ছেলে মারা গেছে, আত্মীয় তো, কিভাবে আমি এটা ফেলি দেই বলেন? এই অনুরোধ কি ফেলা যায়? আমি ড্রাইভার মানুষ হয়ে যদি একটা গাড়ি ম্যানেজ করতে যদি না পারি, আমার মান সম্মান কোথায় থাকে? রাজি হন ভাই, রাজি হন। এখন এই যে ড্রাইভার যারা, ওনারা কিন্তু এই যে ট্রিপগুলো পান, একে অন্যের সুসম্পর্ক থাকলে একজন যেতে পারেন, আরেকজনকে ফোন করে ট্যাগ করিয়ে দেয় যে আপনি ওনাকে ফোন দেন, ওনার সাথে কথা বলে কাস্টমার ম্যানেজ করে দেন বা ক্লায়েন্ট ম্যানেজ করে দেন। তো এই বিষয়গুলো কিন্তু একজন আরেকজনের মাধ্যম দিয়েই অধিকাংশ ক্ষেত্রে পেয়ে থাকে। এখন এত করে অনুরোধ করছে, তার আবার আত্মীয়ের লাশ, অনেক কিছু ভেবে চিনতে লাল মিয়া রাজি হয়ে যান। ময়মনসিংহ মেডিকেল মর্গ থেকে লাশ গাড়িতে তোলা হলো। গাড়ির ভেতর জায়গা কম, তাই সিট সরিয়ে একটু কোনাকুনি করে লাশ রাখা হলো। লাশের সাথে দুইজন, একজন শফিক ভাইয়ের খালার ভাসুর সিরাজ মামা, অন্যজন তার ভাতিজা সোহেল। তারা দুজন সামনের দিকে, লাল মিয়া যিনি বসেন নাকি ড্রাইভিং সিট যেটা রয়েছে তার পাশে বসেছেন। ভাড়া নির্ধারণ হয় 4000 টাকা। রাত 10টায় গাড়ি নিয়ে যাত্রা শুরু হলো। তখন টাঙ্গাইল ময়মনসিংহ রোডে কনস্ট্রাকশনের কাজ চলছে। মেইন রোড দিয়ে গেলে জ্যাম আর ভাঙা রাস্তার কারণে অনেক সময় লেগে যাবে, তাই ঢাকা ময়মনসিংহ সড়কে ভালুকা হয়ে যে শর্টকাট পথ রয়েছে সেই পথ দিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। ভালুকা হয়ে টাঙ্গাইলের সাগরদিঘি, কালীহাতি, ঘাটাইল, এই ঘাটাইল হয়ে টাঙ্গাইল সদর গারিন্দা বাজার, এদিক দিয়ে কম সময় পৌঁছানো যাবে। এই রাস্তাটা সরু হলেও ভালো ছিল, তবে রাস্তা ছিল শালবন আর টিলার ভিতর দিয়ে। লাল মিয়া বহুবার এই পথে আসা যাওয়া করেছেন। ময়মনসিংহ দীঘারকান্দা সিএনজি পাম্প থেকে গ্যাস নেওয়া হলো, ফুল সিলিন্ডার গ্যাস কমপ্লিট করা হলো। এই গ্যাসে টাঙ্গাইল থেকে ফিরে আসা যায়। তাছাড়া আসার সময় টাঙ্গাইল সদর সিএনজি পাম্প থেকেও গ্যাস ভরে নিয়ে আসবেন। রাত 11টায় তারা ভালুকা পৌঁছে ঢাকায় ময়মনসিংহ রোড ছেড়ে পশ্চিম দিকে টাঙ্গাইল রোডে ঢোকেন। গাড়ি চলছে, তারা একজন আরেকজনের সাথে কথা বলছে। লাশের সাথে দুইজন। সিরাজ বাবার বয়স 60+, মানে 60-এর উপরে হবে, আর সোহেল ভাইয়ের বয়স 30-35 হবে। লাশ মূলত এই সিরাজ মামার ছেলের। বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল 15 দিন আগে। পরশুদিন খোঁজ হয়েছে ময়মনসিংহ মেডিকেলে। ময়মনসিংহ পুলিশ অজ্ঞাত লাশ পেয়ে থানায় নিয়ে যায়, পরে মেডিকেলে পোস্টমর্টেম করার জন্য দেয়। অস্বাভাবিক মৃত্যু শুনে লাল মিয়ার গা শিউরে ওঠে এবং একটু ভয়ের অনুভূতি জাগে। প্রচুর রাগ হয় তখন এই শফিক ভাইয়ের উপরে, এমন একটা লাশের ট্রিপ না বলে দেওয়ার জন্য। কেন
সে না বলে এই জিনিসটা তাকে দিল। সাগর দিঘি এবং ঘাটাইল পার হয়ে গাড়ি কালীহাতির শালবনের ভেতর দিয়ে চলছে। রাত 1টা বা 1:30 হবে। হঠাৎ কিছু একটা আছড়ে পড়ে গাড়ির সামনে। এত দ্রুত গাড়ির নিচে এসে পড়ে যে লাল মিয়া কিছু বুঝে ওঠার আগেই গাড়ির নিচে চলে যায়। গাড়িতে 3 জনই সজাগ এবং একে অপরের সাথে কথাবার্তা বলছে। বড় পেঁচা নাকি অন্য কোনো বন্য প্রাণী নাকি মানুষ গাড়ির নিচে চাপা পড়ল। লাল মিয়া কিন্তু গাড়ির গতি কমান নাই, কিছুটা গতি কমিয়েছেন কিন্তু কোনোভাবেই সেটা থামান নাই। জিনিসটা গাড়ির নিচে আটকে গেছে এবং সেটা রাস্তার সাথে হেঁচড়ে চলার শব্দও হচ্ছে, খসখস খসখস শব্দ হচ্ছে। তবে সেটা মানুষ না, এটা লাল মিয়া নিশ্চিত, কারণ নিচে মানুষ পড়লে গাড়ি আটকে যেত। রাস্তার 2 পাশে কয়েক কিলোমিটার কোনো ঘর বাড়ি নেই। যা কিছু হোক এখানে থামা যাবে না। 2-3 কিলো পর লাল মিয়া কস্তুরীপাড়া ফরেস্ট অফিসের সামনে ব্রেক করেন। এখানে ফরেস্ট ডাক বাংলো আছে আর কাছাকাছি বাড়িঘরও আছে। গাড়ি স্টার্ট বন্ধ না করে লাল মিয়াও সাথে 2 জন গাড়ি থেকে নেমে দ্রুত গাড়ির পেছনে যান। লাল মিয়া মোবাইলের যে টর্চ লাইটটা ছিল ওই সময়, সামনের দিকে যে টর্চ লাইট ওই সময় দেখা যেত আর কি, ওই টর্চ লাইট জ্বালিয়ে গাড়ির নিচে দেখেন। না, নিচে তো কিছু নেই। লাল মিয়া একটু আশ্চর্য হলেন। রাস্তায় হেঁচড়ে আসার শব্দ হলো এতক্ষণ, যখন ব্রেক করেন তখনও হচ্ছে, অথচ নিচে কিছু নাই। মোবাইলের টর্চ লাইট বন্ধ করে লাল মিয়া দাঁড়ালেন। এবার তার শরীরটা কেন যেন একটু ভারী মনে হচ্ছে, মাথা ঘুরছে। লাল মিয়া মাটিতে বসে পড়ে। ঘটনার টুইস্ট আসলে এখান থেকেই আমরা বুঝতে পারবো। তো লাল মিয়া গাড়ি থেকে নেমে পেছনে গিয়ে বসে যখন মোবাইলের লাইট ধরিয়ে কোনো কিছু পেল না, তখন আবার কি হলো? এদিকে লাল মিয়া তো অসুস্থ হয়ে বসে পড়েছে। লাল মিয়ার মাথাটা খুব ভারী লাগছে, তাই বসে আছে কিছু সময়। লাল মিয়ার অনুভূতি এমন ছিল যে তিনি তখন সজ্ঞানে বা অজ্ঞানে এই দুয়ের মাঝামাঝি ছিলেন। কিছুটা স্বাভাবিক লাগার পর লাল মিয়া গাড়ি স্টার্ট করে পুনরায় যাত্রা শুরু করেন। যেহেতু কালীহাতি ফরেস্ট অফিস পর্যন্ত এসেছেন, সদর গারিন্দা বাজার যেতে আর বেশি সময় লাগবে না। অল্প কিছু সময় পর লাল মিয়ার ঘোর কেটে যায়। লাল মিয়া লাশের সাথে 2 জনকে রেখে গাড়ি নিয়ে চলে এসেছেন। তিনি পেছনে তাকিয়ে দেখেন লাশ গাড়িতে আছে ঠিকই, কিন্তু সাথে 2 জন লোক রেখে উনি চলে এসেছেন। তিনি তৎক্ষণাৎ গাড়ি স্লো করে ঘুরিয়ে পেছনে আসা শুরু করেন। গাড়ি নিয়ে বেশি দূর আসেননি, তাই পেছনে ঘুরে গিয়ে আবার ওই 2 জনকে নিয়ে আসতে হবে। ফেরার পথে লাল মিয়া খেয়াল করেন গাড়ির গতি কোনো মতেই উঠছে না, মনে হচ্ছে গাড়ির ওজন বেড়ে গেছে। হঠাৎ করে কোনো লক্ষণ ছাড়া গাড়ির ইঞ্জিনের সমস্যা হওয়ার তো কথা না, আর সমস্যাটা ইঞ্জিনের না। গাড়ি কাদায় আটকে গেলে যেমন লাগে ওনার কাছে ঠিক তেমন অনুভূত হচ্ছে। যেহেতু দীর্ঘদিনের এক্সপার্ট একটা গাড়ি চালক উনি, গাড়ির অ্যাক্সিলারেটর চাপলে ইঞ্জিনের পাওয়ার বাড়ছে, কিন্তু গাড়ি সামনে এগোচ্ছে না তেমন। গাড়িতে লাশের সাথে লাল মিয়া একা, এদিকে আবার গাড়ি অস্বাভাবিক আচরণ করছে। লাল মিয়ার মধ্যে একটু ভয় লাগে। এভাবে চলতে চলতে লাল মিয়া সেই আগের জায়গায় পৌঁছে গাড়ি থেকে নেমে দেখেন ওই 2 জনও একা রাস্তায় দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে নামতেই তারা লাল মিয়ার সাথে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন। তাদের কথা হলো লাল মিয়া গাড়ির পেছনে বসে নিচে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখার পর আবার নাকি দাঁড়িয়ে আবার বসে পড়েছেন, দাঁড়িয়েছেন আবার বসে পড়েছেন। তারপর নাকি উঠে তাদের 2 জনকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে গাড়িতে উঠে ইঞ্জিন স্টার্ট করে গাড়ি নিয়ে একা চলে যান। এটা শোনার পর লাল মিয়া তো হতবাক হয়ে একদম নিশ্চুপ হয়ে গেছেন। আরে বলে কি, এটা কেমন কথা হলো? উনি বলেন যে মামা তাড়াতাড়ি গাড়িতে ওঠেন, কথাবার্তা পরে বলবো, আমাকে যা বলার পরে বলেন, এখানে কোনো একটা ঝামেলা হয়েছে, চলেন তাড়াতাড়ি যাই। তো তাদেরকে গাড়িতে উঠিয়ে স্টার্ট করে গাড়ি ঘুরিয়ে পুনরায় টাঙ্গাইলের দিকে যাত্রা শুরু করেন লাল মিয়া। গাড়ি চলছে। লাল মিয়া মামাকে বলেন যে মামা, আমি আপনার সন্তানের বয়সী, আমাকে আপনার সন্তান মনে করে মাফ করে দেন। যা ঘটেছে তা স্বাভাবিক কিছু না। আমি আপনাদের সাথে কি করেছি কি বলেছি তা আমার মনে নেই। আমি লাশ নিয়ে আপনাদের সাথে টাঙ্গাইল যাব। আমি কিভাবে বা কেন আপনাদের রাস্তায় ফেলে চলে গেলাম বা চলে যাওয়ার পর মনে হয়েছে আপনারা আমার সাথে নেই। আমি ব্যাক করে আসার সময় মনে হয়েছে আমার সাথে আরও কেউ আছে। তো এরকম বেশ কিছু বিষয়
লাল মিয়া ওই সিরাজ মামাকে আসার সময় পুরো ঘটনা খুলে বলেন। গাড়ি কস্তুরীপাড়া বাজারে আসার পর প্রাইমারি স্কুলের সামনে ব্রেক করেন লাল মিয়া। গাড়ি থামিয়ে সামনে গিয়ে ইঞ্জিনের যেই কিছু জিনিস আছে, বোনাট বা এই টাইপের কিছু বলে, ওটা খুলে দিলেন। লাল মিয়া ভেবেছে ইঞ্জিনে পানি হয়তো বা কমে ওভারহিট হয়ে গেছে। ইঞ্জিন এখন ওভারহিটেড হয়ে গেলে এই ধরনের সমস্যা হতে পারে। ইঞ্জিনের তাপমাত্রা ঠিকই ছিল তখন, সময় তখন রাত 3:30। ফজরের আজান দিতে তখন বেশ দেরি রয়েছে। গাড়ি রেখে তিনজন প্রাইমারি স্কুলের সামনে টিউবওয়েলে চাপ দিয়ে হাত মুখ ধুয়ে নিল। লাল মিয়া নিজের মাথায় পর্যন্ত পানি দিলেন। সিরাজ মামা অজু করে নিলেন। বাজারের সব দোকান বন্ধ। তারা মসজিদের সামনে অপেক্ষা করে ফজরের আজানের পর সিরাজ মামা নামাজ পড়ে রওনা করেন। আল্লাহর রহমতে কোনো সমস্যা ছাড়াই তারা লাশ নিয়ে বাড়িতে পৌঁছান। যথারীতি লাশ নামানো হয়, সবাই দাফন কাফনের জন্য ব্যতিব্যস্ত হয়ে যান। এদিকে লাল মিয়ার শরীরে প্রচণ্ড জ্বর আসে। লাল মিয়াকে একটি ঘরে শুইয়ে রাখা হয়। লাশ দাফনের পর স্থানীয় বাজার থেকে ডাক্তার এনে প্রাথমিক ওষুধ দেওয়া হয় লাল মিয়াকে। জ্বর তো কমেই না, বরং শরীরের অবস্থা আরও খারাপ হতে থাকে। সিরাজ মামার বাড়ি থেকে শফিক ভাইকে ফোন করা হয় এবং এখন এই মুহূর্তে টাঙ্গাইল আসার কথা বলা হয়। জানানো হয় লাশ নিয়ে আসার সময়ের সমস্ত ঘটনা। শফিক ভাই সাথে আরও 2 জন নিয়ে মাইক্রোবাসে করে টাঙ্গাইলে পৌঁছান। তারা লাল মিয়াকে নিয়ে ময়মনসিংহের দিকে চলে আসেন। মোটামুটি 2-3 দিন অসুস্থ থাকার পর লাল মিয়া আল্লাহর রহমতে সুস্থ হয়ে যান। আবার তিনি তার কাজে নামেন। সপ্তাহখানেক পর থেকে বিভিন্ন সমস্যা ধরা পড়ে। লাল মিয়ার গাড়ি সারাদিন ঠিক থাকে, কিন্তু মাগরিবের পর থেকে গাড়িতে বসে থাকলে মনে হয় যে দম বন্ধ হয়ে আসছে। অদ্ভুত রকমের এক অস্থিরতা লাগে। আর কখনো কখনো গাড়ির দরজা লক হয়ে যায়, মানে দরজা খুলতে চায় না। দরজা চাবি দিয়ে লক করা থাকলে যেমন হয় তেমন, অথচ দরজা বা দরজার লকে কোনো সমস্যা নেই। প্রিয় লিসেনার্স, ঘটনার শুরুতে কিন্তু আমরা বলেছিলাম যে লাল মিয়ার বাড়ি ময়মনসিংহ শহর থেকে 20 কিলোমিটার দূরে। এই 20 কিলোমিটার দূর থেকে লাল মিয়া আসা যাওয়া করে গাড়ি চালাতেন। লাল মিয়া গাড়ি রাখতেন বাড়ির উঠোনে। লাল মিয়াদের বাড়িতে যেই কন্ডিশনটা ছিল সেটা হচ্ছে যে ওখানে একটা বড় বাড়ি ছিল, যৌথ পরিবার বসবাস করতো সেই বাড়িতে। এবার নতুন আরেকটা সমস্যা দেখা দেয়। সকালে বাড়ির লোকজন লাল মিয়াকে ডেকে একরকম ঝগড়া শুরু করলো। লাল মিয়া নাকি উঠোনে গাড়ি চালিয়ে সমস্ত উঠোন নষ্ট করে দিয়েছে। লাল মিয়া তো একদম স্তম্ভিত হয়ে যায়। উঠোন একদম ধান খেতে যেরকম হাল চাষ করলে যে কন্ডিশনটা হয় ওই রকম অবস্থা। লাল মিয়া গাড়ি রেখেছেন উঠোনে তার ঘরের সামনে। প্রতিদিন এই একই জায়গায় তিনি গাড়ি রাখেন, অথচ মনে হচ্ছে কেউ সারা উঠোনে গাড়ি চালিয়েছে। সমগ্র উঠোনটা নষ্ট হয়ে একদম বাজে অবস্থা হয়ে গেছে। গাড়ির চাবি তখনও ছিল লাল মিয়ার বালিশের নিচে। প্রথম দিন যেহেতু এমন হয়েছে, লাল মিয়া সবাইকে বুঝিয়ে সমাধান করে দেন, কিন্তু পরদিন ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় সবার কাছে। পরদিনে উঠানে একই অবস্থা। আজ কিন্তু লাল মিয়ার রাখা স্থানে গাড়ি ছিল না, বাড়িতে আর একজনের ঘরের সামনে পাওয়া গেল গাড়ি, অথচ গাড়িটা কিন্তু লাল মিয়া তার ঘরের সামনে রেখেছিল। উঠোনের মাটিতে গাড়ি চলার দাগ। কারো বুঝতে বাকি রইল না ব্যাপারটা অতি প্রাকৃত। কেউ কেউ লাল মিয়ার গাড়িকে বাইরে রাখতে বলে, কিন্তু বাড়ি ছাড়া অন্য কোথাও তো গাড়ি রাখাটা তো নিরাপদ না। গাড়ি চুরি হয়ে যেতে পারে, পার্সপাতি হারিয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। লাল মিয়া বাধ্য হয়েই বাড়িতেই রাখে গাড়ি। আরেকটা ব্যাপার, লাল মিয়ার গাড়ি রাখা হতো যেখানে, সেখানে কাছে একটা গোয়াল ঘর ছিল। রাতে গোয়াল ঘরে গরু নাকি খুব গোলমাল করে, দড়ি ছিঁড়ে সব কটা গরু একত্র হয়ে কোনো এক স্থানে দাঁড়িয়ে থাকে আর ভয়ে শব্দ করতে থাকে। গোয়াল ঘরের ভিতরেই থাকে, কিন্তু এক পাশে দাঁড়িয়ে খুব ভয় পেতে থাকে। মালিক চোর এসেছে মনে করে গোয়াল ঘরে গেলে গরুগুলো স্বাভাবিক হয়ে যায়। এক রাতের মধ্যে বেশ কয়েকবার এমনটা হয়েছিল। এক রাতে গরুর মালিক গোয়াল ঘরে দেখে যে একই অবস্থা। এরপর যখন ঘরে ঢুকছিল গরুগুলোকে স্বাভাবিক করে, তখন দেখে যে গাড়ির দিকে কোনো একটা অস্বাভাবিক জিনিস, অনেক বড় একটা পাখি, যা স্বাভাবিক কোনো পাখি হতেই পারে না। পাখিটা বসে আছে গাড়ির উপরে আর তাকিয়ে আছে ওই ব্যক্তিটার দিকে। পাখিটা পেঁচা বা বাজ পাখি না, অন্য কোনো একটা পাখি এটা হয়তো বা হবে, কিন্তু এটা যে কোন জাতের পাখি এটা আসলে উনি নিশ্চিত করে বলতে পারেন না।
পাখিটা পেঁচার থেকেও বড় ছিল, আর এত বড় পাখি উনি জীবনে কখনো দেখেনও নাই। আর পাখিটার চোখ লাল টকটকে ছিল, যা অন্ধকারের মধ্যে উনি স্পষ্ট দেখতে পেয়েছেন। 2-3 সেকেন্ড তাকিয়ে থেকে পাখিটা উড়ে জঙ্গলের দিকে চলে যায়। উনি নিশ্চিত করে এটাও বলেন যে পাখিটার শরীরে কোনো সমস্যা ছিল না, বা কোনো একটা সমস্যা হয়তো বা মনে হতে পারে যে তার শরীরে, উনি আসলে 2-3 সেকেন্ডের মধ্যে এতটুকু বুঝতে পারলেন যে সমস্যা বলতে যে দেখা যাচ্ছে তার লোম ছিল না বা এরকম ওইরকম না, তবে এতটুকু বলতে পেরেছেন যে যখন ডানা ঝাপটিয়ে উড়ে গেল, মনে হলো অনেক কষ্ট করে সে ডানা ঝাপটিয়ে উড়ে গেল। অনেক সময় বড় পাখি হঠাৎ করে উঠতে পারে না, কিছুটা পথ এগিয়ে তারপর ওড়ে, যেমনটা বিমান ফ্লাই করার সময় একটা সময় নেয়, এটাও হতে পারে। ওই দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে তার উঠতে সমস্যা হচ্ছে, এছাড়া কোনো সমস্যা আছে বলে তার কাছে মনে হয়নি। তো যাই হোক, আরেকদিন লাল মিয়ার আম্মা রাতে ওঠেন অজু করতে, টিউবওয়েলের দিকে গিয়েছেন। ওনার অনুমান ফজর আজান হয়ে গেছে, অথচ আজান কিন্তু হয় নাই। বৃষ্টিতে উঠোন কাদা হয়ে গেছে। তিনি শব্দ পেলেন কেউ কাদার উপর দিয়ে কোনো কিছু টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। লাল মিয়ার আম্মা এগিয়ে উকি দিয়ে দেখেন গাড়িটা ধীরে ধীরে চলে যাচ্ছে রাস্তার দিকে। চোর হয়তো গাড়ি চুরি করে নিয়ে যাচ্ছে। দেরি না করে তিনি বাড়ির সবাইকে ডেকে সজাগ করেন। একে একে সবাই বের হয়ে দেখেন গাড়ি বাড়ি থেকে বের হয়ে রাস্তা অবধি প্রায় 30 হাত দূরে চলে গেছে। মানুষের কোলাহলে পাশের বাড়ির মানুষও কিন্তু সে রাতে দেখতে এসেছেন এই অবস্থা। গাড়িতে কিন্তু কেউ নাই। নিজেদের চোখে দেখার পরও বিশ্বাস করতে সকলের কষ্ট হচ্ছে যে গাড়ি একা একা চলছে। গাড়ির চাবি ছিল ঘরে লাল মিয়ার কাছে, আর গাড়ি রাখা ছিল ঘরের একদম সামনে। এইভাবে প্রায় 15 দিন পার হয়। প্রতি রাতেই কোনো না কোনো ঘটনা হচ্ছে বাড়িতে। লাল মিয়ার বাবা একজন হুজুরের কাছে যান এবং পানি পড়া এনে গাড়িতে ছিটিয়ে দেন। কবিরাজ প্রতিদিন সন্ধ্যায় পানি পড়া ছিটাতে বলে দেন গাড়িতে। এতে করেও কিছুটা কাজ হয়, সেটা হচ্ছে গাড়ি ঠিক আগের জায়গায় থাকে। রাতে একা একা গাড়িটা কোথাও চলে যায় না। এখন সমস্যা দেখা দেয় লাল মিয়া আর তার ছোট বাচ্চার। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বাচ্চা কান্নাকাটি করে, কোনো কিছুতেই বাচ্চার কান্না থামে না। বাচ্চা রাতে কোনো কিছু খায় না, শুধু কেঁদে কেঁদে রাত পার করে। লাল মিয়াকে স্বপ্নে কেউ বিছানা থেকে মনে হচ্ছে তুলে নিয়ে যেতে চায়। লাল মিয়া আপ্রাণ চেষ্টা করছে তার থেকে নিজেকে বাঁচাতে। এক পর্যায়ে লাল মিয়া তার হাত থেকে ফসকে নিজের বিছানায় পড়ে যান। এটা উনি স্বপ্নে দেখেন। এরপর লাল মিয়ার ঘুম ভেঙে যায়। তার স্ত্রীও ঘুম থেকে উঠে বসে পড়েন। আসলে উনি স্বপ্নে এই বিষয়টা দেখলেও সত্যি সত্যি এটা হয়েছিল, কারণ বিছানার উপর প্রচণ্ড রকমের ঝাঁকি ওনার স্ত্রী অনুভব করেছিলেন, যার কারণে ওনার ওয়াইফ তো জেগেছিলেনই, এই শব্দে পাশের রুমে লাল মিয়ার মা বাবাও জেগে ওঠে। স্বপ্নে লাল মিয়া যা দেখেছে বাস্তবে আসলে তাই হয়। স্বপ্ন বা বাস্তব আমরা যেটাই বলি, এমন ঘটনা হামেশাই হতে থাকে রাতে লাল মিয়ার সাথে। কেউ গলায় হ্যাচকা টান দিয়ে তাকে নিয়ে যাচ্ছে, কোনোদিন হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, এরকম স্বপ্ন সে দেখতে থাকে। পরবর্তীতে ঘুম ভাঙলে গলায় বা হাতে চেপে ধরার একটা দাগ পড়ে যায়, এরকম দাগ স্পষ্ট দেখা যায়। লাল মিয়ার বাবা পরদিন অন্য এক হুজুরের কাছে যান। লাশ নিয়ে যাওয়ার পর থেকে সব ঘটনা খুলে বলেন। হুজুর একদিন সময় চেয়ে তাদেরকে আজ চলে যেতে বলেন। একদিন পর হুজুরের কাছে লাল মিয়াকে নিয়ে তার বাবা যান। হুজুর জানান তার জিনেরা কোনো সংবাদই আনতে পারেনি। তারা ওই এলাকায় গিয়ে ওই বাড়িটা নাকি দেখতেই পায় নাই, অর্থাৎ লাল মিয়ার যে বাড়ি এটা দেখতেই পায় নাই, খুঁজে পায় নাই। বিষয়টা এরকম না, কিন্তু এরকম হচ্ছে যে এমন কোনো একটা মায়াজাল এখানে সৃষ্টি করে রাখা হয়েছে যাতে করে এই ভালো জিনেরা তারা ওই বাড়িটা দেখতে পাচ্ছেন না, অন্য জিনিস খুঁজে পাচ্ছেন, কিন্তু ঠিক লাল মিয়ার যেই ঘরটা, যেই ঘরে লাল মিয়া তার ওয়াইফ থাকে, বাচ্চা থাকে, লাল মিয়ার মা বাবা থাকে, ঠিক ওই ঘরটা খুঁজে পাচ্ছে না, অন্য সব কিছু আছে। দরকার তো লাল মিয়ার ঘর। লাল মিয়ার সম্পর্কে তথ্য নিতে গেলে তো লাল মিয়ার কাছে যেতে হবে। এখন এই এক মায়াজাল, যেই মায়াজাল দিয়ে তার বাড়িটাকে জিনেদের চোখ থেকে আড়াল করে রাখা হয়েছে। হুজুর জানান যে মাগরিবের পর আপনারা এসে আমাকে আপনার বাড়িতে নিয়ে যাবেন, আমি নিজে গিয়ে জিনিসটা দেখব ঘটনাটা কি। মাগরিবের পর লাল মিয়া রিক্সা করে গিয়ে হুজুরকে নিয়ে আসেন। হুজুর বাড়িতে ঢুকে লাল মিয়ার
গাড়ির দিকে তাকিয়ে থেমে যান, কতক্ষণ গাড়ির দিকে তাকিয়ে থেকে পেছনে ফিরে যান। হুজুর এক ভয়ঙ্কর তথ্য দেন তখন। গাড়ির উপর নাকি বসে আছে এক শক্তিশালী কিন্তু অসুস্থ জিন। তদ্বিত দূরের কথা, তার সাথে কথা বলার কোনো ধরনের চেষ্টা করলেও নাকি হুজুরের ক্ষতি হবে। হুজুর জানান যে কাল শুক্রবার আপনারা আমার সাথে ময়মনসিংহ শহরে একটা বড় মসজিদ রয়েছে, সেখানে জুম্মার নামাজ পড়বেন। আমি আমার ওস্তাদ হুজুরের সাথে আপনাদেরকে নিয়ে দেখা করব এই সমস্যার সমাধানের জন্য। ওস্তাদ হুজুর বড় মসজিদ এবং বড় যে মাদ্রাসা রয়েছে সেখানে খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে রয়েছেন। সঙ্গত কারণে আমরা তার নাম বলছি না, এতটুকুই বলছি তিনি বাংলাদেশের রিনাউন্ড একজন আলেম। বাংলাদেশে শুধু আলেম সমাজ নয়, অনেক সাধারণ মানুষও ওনার নাম জানেন। আর ওনার এলেমের পরিসীমা বর্তমান বাংলাদেশে যে কয়েকজন হাতে গোনা টপ লেভেলের আলেম রয়েছেন তাদের পর্যায়ে। তো ওস্তাদ হুজুরের সাথে দেখা করার পর সব ঘটনা খুলে বলা হলো। হুজুর তাদেরকে রেখে একটি বিশেষ রুমে চলে গেলেন। প্রায় 1 ঘন্টা পর ফিরে আসেন। হুজুর জানান লাশ নিয়ে যাওয়ার পথে কিছু মানুষ খেকো জিন এই গাড়িটার পিছু নেয়। সেই শালবনে বসবাস করে এই একটা গোষ্ঠী রয়েছে, এটা হচ্ছে সিলা সম্প্রদায়ের জিন। এরা মুসলিম ধার্মিক এবং অত্যন্ত শক্তিশালী প্রজাতির জিন, এই গোত্রটা অন্তত। এরা কখনো কাউকে ক্ষতি করে না। এই লাশ খেকো জিনের দল যখন এই গাড়িটাকে আক্রমণ করবে ভাব, ওই সময় বনে থাকা এই সম্প্রদায়ের একজন জিন আসে ওদেরকে তাড়িয়ে দিতে। জিনটি পাখির আকৃতিতে ওদের সামনে আসার সময় অসাবধানতাবশত এই গাড়িতে আঘাত লেগে আহত হয়। গাড়িটা না থামানোর কারণে তার একটা পাখা ভেঙে যায়, পালকসহ ওই পাখার অংশটুকু গাড়ির নিচে কোনো কিছুর সাথে আটকে যায়। মানুষ বা কোনো প্রাণী যাই হোক ওই সময় দাঁড়ানো উচিত ছিল। এতটুকু মানবতা ভুল করে আসলে লাল মিয়া দেখান নাই। উপকার করতে গিয়ে উনি বিপদে পড়েছেন। জিন জাতি যখন নিজ আকৃতি বদল করে তখন সে কোনো ফাঁদে বা কারো হাতে আটকে গেলে সে আর নিজের ইচ্ছায় আকৃতি বদল করতে পারে না। ওই সময় জিন সম্প্রদায়ের সবাই ইবাদতে মশগুল ছিল, তাই কেউ তাকে সাহায্য করতে আসতে পারেনি। তাছাড়া এই সংবাদ তাদের কাছে ওই সময় পৌঁছায় নাই, আর তারা আসলেও ওই সময় প্রেক্ষাপটে ওভাবে তারা সাহায্য করতে পারতো না। তাদের সম্প্রদায়ের কাছে খবর যাওয়ার পর তারা প্রতিশোধ নিতে মূলত এখানে এসেছিল। লাল মিয়া ভাইয়ের গাড়ি যখন ভারী মনে হচ্ছিল তখন একজন, অর্থাৎ ওই সম্প্রদায়েরই একজন জিন ওই গাড়িটাকে টেনে ধরেছিল। আর এদিকে ততক্ষণে ওই 2 জন লোক ওই পর্যন্ত লাল মিয়া ভাই পৌঁছে গিয়েছিলেন। এই জন্য ওই রাত্রে লাল মিয়া ভাই বেঁচে গিয়েছিলেন। জিনটি তার এলাকায় ফিরে যেতে পারছে না, কারণ তার শরীরের অংশ ওই গাড়ির নিচে এখনও আটকে রয়েছে। রাতে তার সম্প্রদায়ের জিনেরা সাহায্য করতে আসলে তারা এই গাড়ি এদিক ওদিক টেনে নিয়ে যায় যাতে করে ওই জিনিসগুলো বের হয়ে যায়। এটাই হচ্ছে উদ্দেশ্য। হুজুর জানেন যে আমরা মানুষেরা যেমন সব কিছু করতে পারি না, তেমনি জিনেদেরও সব কিছু করার ক্ষমতা আল্লাহ দেন নাই। আল্লাহ তার সৃষ্টি যেই জিনিসগুলো রয়েছে প্রত্যেকের একটা সীমানা নির্ধারণ করে দিয়েছেন ক্ষমতার, এর বাইরে কেউ যেতে পারে না। হুজুর জানান রাতে এই লাল মিয়া ভাইয়ের চাচাতো ভাই গাড়ির উপর যে পাখি বসে থাকতে দেখেছে, এটি হচ্ছে সেই অসুস্থ জিনটা যা আহত হয়েছিল। আর ওর সম্প্রদায়ের জিনেরা দল বেঁধে যখন রাতে আসে তখন গোয়াল ঘরের গরুগুলো ভয় পেয়ে শব্দ করত। কারণ কিছু প্রাণীদের আল্লাহ তাআলা এই জিন দেখার, বিশেষ করে মানুষ ছাড়া বেশ কিছু প্রাণী কিন্তু জিন দেখতে পায়। আর কিছু কিছু প্রাণী কিন্তু জিন, ফেরেশতা এগুলোও দেখতে পায়। আল্লাহ তাআলা তাদেরকে ওই বৈশিষ্ট্য দিয়েছেন। আর আরেকটা বিষয় হুজুর বলেন লাল মিয়া ভাইকে যে আপনি তো গাড়ি চালানো বন্ধ করে দিয়েছেন। তখন তারা উপায়ন্তর না পেয়ে ক্রোধে আপনার ক্ষতি করার চেষ্টা করছে। গাড়ি চালালে হয়তো বা নিচে আটকে থাকা পালকগুলো রাস্তায় খুলে পড়ে যেত, সেই আশাও বন্ধ হয়ে গেছে। তাই আপনার বাচ্চা, এই বাচ্চাটাকে জিনেরা ভয় দেখাচ্ছে, এই কারণে সে কান্নাকাটি করছে। হুজুর বলেন যে আপনারা সময় মতো এসেছেন, না হলে কিন্তু বড় ক্ষতির সম্মুখীন হতেন। আজ আমার ডাকে এই জিনের পিতামাতা ও তাদের সম্প্রদায়ের প্রধান জিন এসেছেন। আপনাকে জঙ্গলের ঠিক
সেখানে একা গিয়ে পালক ফেরত দিয়ে আসতে হবে এবং এই গাড়ি নিয়ে ওই দিকে আর কখনো যেতে পারবেন না। তারা আমার অনুরোধে আপনাকে ক্ষমা করে দিয়েছেন এবং আপনাকে একজন প্র্যাকটিসিং মুসলিমের মতো জীবনযাপন করতে বলেছেন। আপনি কাল গাড়ি থেকে ডানা ও পালকের ওই অংশ বের করবেন এবং সেখানে রাতে গিয়ে রেখে আসবেন। যাওয়ার সময় গাড়িতে দুজন সামনে বসে যাবেন এবং গাড়ির পেছনের সিট খালি রাখবেন। যাওয়া এবং আসা পর্যন্ত গাড়ির পেছনের সিট যেটা রয়েছে এদিকে তাকাবেন না। আপনাদের পিছনে কোনো কথাবার্তা শুনতে পেলেও ভুলেও পিছনে তাকায়েন না। চলার পথে গাড়িতে ধূমপান করবেন না। আমার কয়েকজন জিন ছাত্র আপনাদের সাথে যাবে আপনাদের নিরাপত্তার জন্য। এটাই হচ্ছে কারণ পেছন দিকে না তাকানো। হুজুরের কাছ থেকে ফিরে এসে লাল মিয়া বিকালে গাড়ির নিচ থেকে খুঁজে বের করেন সেই পাখির ডানার কয়েকটা পালক এবং ডানার একটা ভাঙা অংশ ওখানে ছিঁড়ে আটকে রয়েছে আর কি, মানে বেশ আহত হয়েছে, রক্তাক্ত হয়ে গিয়েছিল আর কি। গাড়ির স্প্রিং মানে এই পাতি সেট যেটাকে বলা হয়, ওই পাতি সেটের একটা কর্নারে আটকে গিয়েছিল সেটা। পালক বের করে একটা পলিথিন ব্যাগে রাখা হয়। ওই দিনেই মানে শুক্রবারেই ফারুক মৃধা ও লাল মিয়া রওনা হন টাঙ্গাইলের কালীহাতি কস্তুরীপাড়া বনের উদ্দেশ্যে। রাত 11টা নাগাদ তারা পৌঁছেন। গাড়ির কোনো স্থানে পাখিটা বা গাড়ির মানে সঠিক কোন স্থানে পাখিটা গাড়ির নিচে পড়েছিল তার মনে নেই, তবু অনুমান করে এক জায়গায় গাড়ি ব্রেক করে তারা নেমে রাস্তার পাশে ডানার অংশ পালক রেখে গাড়ি স্টার্ট করে রওনা দেন। লাল মিয়া জানান যে সেখানে যাওয়ার সময় তাদের তেমন কিছু অনুভব হয়নি বা কোনো কিছু অনুভূত হয়নি, পিছনে কেউ কথাবার্তা বলছে। তবে ফেরার সময় গাড়ির পেছনে 2-3 জনের কণ্ঠ শুনেছে, তারা একে অপরের সাথে কথা বলছে, কিন্তু তারা কী ভাষায় কথা বলছে এটা অবশ্য লাল মিয়া ভাই বুঝতে পারেন নাই। শুধু লাল মিয়া একা নয়, এই শব্দ ফারুক মৃধাও শুনেছেন। ভয় লেগেছে তাদের, কিন্তু হুজুরের কথার উপরে আমল করে তারা পিছন দিকে তাকান নাই। গাড়ি ময়মনসিংহ আসা পর্যন্ত তারা এই শব্দ পেয়েছেন, কিন্তু ময়মনসিংহ শহর থেকে বাড়ি আসার পথে তারা কোনো শব্দ পান নাই। লাল মিয়া ভাই বাড়িতে ফেরত আসেন এবং সিদ্ধান্ত নেন তিনি এই গাড়িটা বিক্রি করে দেবেন। ময়মনসিংহ বাইপাস নামক স্থানের সাইফুল নামের এক ড্রাইভার গাড়িটি কিনে নেন। সাইফুল অনেক বছর গাড়িটি রেন্ট আকারে ভাড়া হিসাবে চালিয়েছিলেন, কিন্তু কখনো কোনো অপ্রীতিকর ঘটনা তার